সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। খেলবেন মিরাজ। জিততে চায় স্বাগতিকরা। লঙ্কান অধিনায়ক আস্থা রাখছেন স্পিনারদের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে সোহান জায়গা না পাওয়ায় অবাক নান্নু। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স মূল্যায়ন করার তাগিদ। কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে, এখানে অবশ্যই এটা বা সোহানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে। বিপিএলে লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে চায় নতুন চেয়ারম্যান। গত আসরের স্পন্সরের অর্থ এখনো পায়নি বোর্ড। সম্প্রচার সত্ত্ব বিক্রিতে নেই প্রত্যাশিত সাড়া। এবং সেপ্টেম্বর উইন্ডোতে ইয়েমেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাফুফে। সম্ভাবনা নেই শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের। আগ্রহী নয় ইউরোপের কোনো দল। শুরুতেই শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। গলের আত্মবিশ্বাস পুঁজি করে জয়ের লক্ষ্য নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হাতে ব্যথা পেলেও পুরোপুরি ফিট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জানিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। মিরাজের সুস্থতা অপশন বাড়িয়েছে একাদশ নির্বাচনে। কয়জন পেসার নিয়ে নামবে বাংলাদেশ, সেই প্রশ্নে রহস্য রাখলেন টাইগার কোচ। অন্যদিকে কলম্বোতে জয় চায় শ্রীলঙ্কাও। স্পিনারদের ওপর আস্থা রাখছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। গলের সুখস্মৃতি নিয়ে কলম্বোতে মাঠে নামবে টিম টাইগার্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ড্র দিয়ে করেছে বাংলাদেশ। সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে এবার লক্ষ্যটা জয়ের। শান্ত, মুশফিক, লিটন, সাদমানরা রানে আছেন। ব্যাটারদের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে টাইগারদের। এই মাঠে আছে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি করার সুখস্মৃতি। টাইগাররা মুখিয়ে লঙ্কায় দ্বিতীয় জয়ের। শঙ্কা জেগেছিল অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে। হাতে চোট পাওয়ায় কলম্বোর প্রথম অনুশীলন সেশন কাটিয়েছিলেন বিশ্রামে। তবে টাইগার অধিনায়ক মাঠে নামতে প্রস্তুত করেছেন দলের সঙ্গে অনুশীলনও। অধিনায়ক সুস্থ আছে, সে খেলার জন্য পুরো ফিট। হাতে ব্যথা পেয়েছিল, তবে তা ম্যাচ না খেলার মতো নয়। গলে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পজিশনে থাকলেও তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। ব্যাটাররা রানে আছেন, সেটা আশার বিষয়। স্পিনাররা ভালো বল করেছে। আমরা জয়ের জন্য মাঠে নামবো, তবে কাজটা সহজ হবে না। চিন্তার কারণ হতে পারে সাদমান ইসলামের চোখের নিচে ব্যথা পাওয়া। গেল টেস্টে 76 রান করা এই ব্যাটার ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে ফিরেছেন মাঠ থেকে, যদিও পরবর্তীতে ব্যাটিং করেছেন দলের সঙ্গে। মেহেদী হাসান মিরাজ আগেই ফিরেছেন অনুশীলনে। কলম্বো টেস্টের একাদশে হয়তো দেখা যাবে তাকে। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন 2 নম্বরে। তাকে পুরো ফিট পাওয়া দলের জন্য স্বস্তির। তবে সিংহলিজের উইকেট বিবেচনায় বাড়তি পেসার নিয়ে মাঠে নামবে কি বাংলাদেশ? দেখুন, মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। সে থাকা মানে 2 দিক থেকেই সুবিধা পাওয়া। একজন বোলার ও ব্যাটার বেশি পাওয়া। সে একাদশে থাকলে অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে মিরাজ এই টেস্টে খেলবে কিনা এখনই বলতে চাই না। আর উইকেট বিবেচনা করেই একাদশ সাজাবো। পেসার কয়জন খেলবে তা এখনো আমরা নির্ধারণ করিনি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি বলতে এই কলম্বোতে পিসারা ওভালে 100তম টেস্টে একমাত্র জয়ের দেখা পেয়েছিল। তাই স্বাগতিকরাই থাকবে এগিয়ে। তারাও প্রস্তুতি নিয়েছে পুরোদমে। জয় পেতে মুখিয়ে স্বাগতিকরা। মুশফিক, শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে, ভালো ছন্দে আছে। তবে আমরা কলম্বোতে জয়ের জন্যই মাঠে নামবো। আমরা প্রতিপক্ষের 20টি উইকেটই তুলে নিতে চাই। আমাদের স্পিনারদের সেই সক্ষমতা আছে। এই মাঠে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলীধরন। তাই কিনা নাইম হাসানকে নিয়ে বিশেষ প্র্যাকটিস করলেন বোলিং কোচ শন টেট। গল টেস্ট ড্র হওয়ায় বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ হবে এই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। উইকেটের চরিত্র বলছে প্রথম ইনিংসে যারা বড় সংগ্রহ এনে দিতে পারবে তাদের পক্ষেই যাবে ফলাফল। তাই ব্যাটসম্যানরা গলে যেই পারফরমেন্স দেখিয়েছে সেটাই এখন প্রত্যাশা কলম্বোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গল টেস্টের একাদশ থেকে অন্তত একটা পরিবর্তন আসছে বাংলাদেশ স্কোয়াডে। সুস্থ হয়ে দলে ফিরেছেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে তাকে জায়গা ছেড়ে দিতে হতে পারে রান খরায় ভুগতে থাকা এনামুল হক বিজয়কে।
ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হতে পারেন নাজমুল শান্ত। তিনি স্পিনার এবং 2 পেসার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনাই বেশি টাইগারদের। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাবের উইকেটের কথা বিবেচনায় নিলে 3 পেসারের দিকেও যেতে পারে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের একাদশ কলম্বোর আবহাওয়া এবং উইকেট নিয়ে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। গলে দুর্দান্ত পারফরমেন্সের পর কলম্বোতে বাংলাদেশের একাদশে কারা থাকবেন এবং উইকেটের চরিত্রটাই বা কেমন হবে, একাদশ নির্ধারণে হিসেবটা সহজ হয়ে যায় যদি এনামুল হক বিজয়কে দল থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে ওপেনিং স্লটে আমরা দেখতে পাবো নাজমুল হোসেন শান্ত এবং কি সাদমান ইসলাম অনিককে। যদিও ফিল্ডিং করার সময় সাদমান ইসলাম অনিক কিছুটা ব্যথা পেয়েছেন, তবে তিনি পুরোদমে ব্যাটিং করেছেন, তা বলাই যায় তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন। পাশাপাশি 3 নম্বর পজিশনে সেক্ষেত্রে মমিনুল হক চলে যাবে, 4 নম্বরে মুশফিক, 5 নম্বরে লিটন দাস, 6 নম্বর পজিশনে জাকের আলী অনিক, আর 7 নম্বরে আমরা হয়তো দেখতে পাবো মেহেদী হাসান মিরাজকে। মিরাজের ইনক্লুশন নিয়ে অনেক কথা হচ্ছে, যেহেতু তিনি অফ স্পিনার এবং নাইম হাসান দুর্দান্ত পারফর্ম করেছেন গল টেস্টে। তবে মিরাজ যেহেতু অলরাউন্ডার, সেক্ষেত্রে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের পছন্দের শীর্ষে থাকবেন মেহেদী হাসান মিরাজ, এবং কি তিনি অনেকটা নিশ্চিত যে কলম্বো টেস্ট খেলছেন এবং 7 নম্বর পজিশনে তিনি ব্যাট করবেন। 8 নম্বর পজিশনে আমরা হয়তো তাইজুলকে দেখব, 9 নম্বরে নাইম হাসান, তারপর 10, 11 দুজন পেসার। যদি 3 পেসার নিয়ে বাংলাদেশ খেলে, আমরা যেমনটা দেখেছি শন টেট কিন্তু পেসারদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। প্রেস কনফারেন্সে সেই প্রশ্নটা উঠেছিল বাংলাদেশ কি 2 পেসার নিয়ে খেলবে নাকি 3 পেসার নিয়ে খেলবে। সেক্ষেত্রে কোচ যেমনটা বার্তা দিয়েছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন হয়তো বা 3 পেসারের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো বা নাহিদ রানা, হাসান মাহমুদের সঙ্গে ইবাদতকে দেখব একাদশে। তার সেক্ষেত্রে বাদ যেতে পারেন জাকের আলী অনিক, তার কপাল পড়তে পারে এই ম্যাচে। উইকেটের চরিত্র যেমনটা বলছে যে আসলে সকালের দিকে অর্থাৎ প্রথম 1-2 ঘন্টা কিন্তু বেশ খানিকটা পেসারদের পক্ষে কথা বলে, এবং প্রথম 2 দিন খুবই গুরুত্বপূর্ণ। যে ক্যাপ্টেন এই টেস্টে টস জিতবে সেই ক্যাপ্টেন কিন্তু অনেকটা লিডিং পজিশনে থাকবে, কারণ এখানে প্রথম 2 দিন কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, যেমনটা আসলে পরিসংখ্যান বলছে। এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন থেকে কিন্তু উইকেট ভাঙতে থাকে। সিংহলী স্পোর্টস ক্লাবের পরিসংখ্যান যখন দেখছিলাম, সেখানে দেখেছি যে মুতিয়া মুরলী ধরনের তার ক্যারিয়ারের সর্বোচ্চ 166 উইকেট কিন্তু নিয়েছেন এই মাঠে, অর্থাৎ তার ক্যারিয়ারে কোনো একটি সিঙ্গেল স্টেডিয়ামে কিন্তু সবচেয়ে বেশি উইকেট সেটি এই মাঠে। তার মানেই বোঝা যাচ্ছে স্পিনাররা কতটা সুবিধা পান শেষ দিকে এসে। সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চয়ই 3 স্পিনারের উপর ভরসা রাখবে, তাই মিরাজ, তাইজুল এবং কি নাইম হাসান তো রয়েছেন। পাশাপাশি একটু বলতে চাই যে ওয়েদার নিয়ে, গলে যেমনটা বৃষ্টি রোদের ওয়েদার ছিল, এখানে কিন্তু তেমনটা নেই, তবে অনেক বেশি রোদ থাকবে, যেটা আসলে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বাংলাদেশ দলের জন্য। যারা একাদশের সুযোগ পাক, উইকেট কন্ডিশন কিংবা আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে এসব নিয়ে না ভেবে নিশ্চয়ই নিজেদের সেরা ক্রিকেট খেলে একটা জয়ের খোঁজে থাকবে টিম টাইগার্স। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যা লঙ্কানদের কাছে লর্ডস হিসেবে পরিচিত, ক্রিকেট বিশ্বে এ মাঠ সাক্ষী হয়েছে বেশ কিছু রেকর্ডের, যেখানে আছে মাহেলা সাঙ্গাকারার টেস্টে সর্বোচ্চ 626 রানের জুটি, আছে মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তিও। দীর্ঘদিন পর আবারও এ মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা। মাঠের ইতিহাস, ঐতিহ্য আর রেকর্ড নিয়ে শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। কলম্বোর প্রাণকেন্দ্রে লঙ্কান ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যেটি স্থানীয়দের কাছে বেশি প্রচলিত এসএসসি নামে। এটাকে শুধুমাত্র একটি ক্রিকেট মাঠ বললে ভুলই হবে। শ্রীলঙ্কার ক্রীড়া ঐতিহ্য, গৌরবের প্রতীক এই মাঠ। 1899 সালে কিছু তরুণ সিংহলী ছাত্রের উৎসাহে গড়ে ওঠে এসএসসি। 1952 সালে বর্তমান মৈতাল্যান্ড প্লেসে স্থানান্তরিত হয় ক্লাবটি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল মিত্রবাহিনীর একটি এয়ার ট্রিপ। ঐতিহ্যকে ধারণ করেও যে আধুনিক হওয়া যায়, সেটার অনন্য নিদর্শন এসএসসির এই স্কোরবোর্ড। 1970 সালে নির্মিত এই অ্যানালগ স্কোরবোর্ডটি তার আকৃতি ধারণ করেই আংশিকভাবে করা হয়েছে ডিজিটালাইজ, যা চালু হয়েছে 2022 সাল থেকে। এই মাঠ সাক্ষী হয়েছে সাদা পোশাকের সবচেয়ে বড় জুটির। 2006 সালে এখানে ইতিহাস গড়ে সর্বোচ্চ 624 রানের জুটি গড়েন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। এখানেই মুরলীধরন নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ 166 উইকেট।
এই মাঠে আছে বাংলাদেশের স্মৃতিও। 2001 সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে 17 বছর বয়সে শতক করেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ আশরাফুল, যা টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। দীর্ঘদিন পর আবারও এই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা। 1984 থেকে এখন পর্যন্ত 43টি টেস্ট, 7টি ওয়ানডে এবং 2টি টি-20 অনুষ্ঠিত হয়েছে এখানে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি, যেখানে 250-র বেশি ক্ষুদে ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। তরুণ প্রতিভা গড়ে তোলার কারখানায় পরিণত হয়েছে এসএসসি। এসএসসি ক্রিকেটের বাইরে কলম্বোর সামাজিক মিলন কেন্দ্র। এখানে আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ, ক্লাব আর সবুজ গ্যালারিতে ক্রিকেট যেন জীবনের অংশ। উপনিবেশিক আমলের সূচনা থেকে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট, এটি শুধু একটি মাঠ নয়, যেন লঙ্কা ক্রিকেটের হৃদস্পন্দন। এসএসসি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে নুরুল হাসান সোহানের জায়গা না পাওয়া আশ্চর্যজনক। ঘরোয়া সার্কিটে ভালো পারফরমেন্সের পরও কেউ যদি জাতীয় দলের জন্য বিবেচিত না হন, তবে সেটা দলের জন্য খারাপ বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল নিয়ে বেশ আশাবাদী তিনি। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভালো ফল সম্ভব বলে মনে করেন নান্নু। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, আর শ্রীলঙ্কায় দল যাওয়ার আগ মুহূর্তে সেটা বদলে শান্তর জায়গায় আসেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হিসেবে মানুষ দুজন হলেও একজন ক্রিকেটারের বিষয়ে তারা ছিলেন একাট্টা, সেটা নুরুল হাসান সোহান। সাবেক এবং বর্তমান দুই ওয়ানডে অধিনায়কই চেয়েছিলেন রঙিন পোশাকের ক্রিকেটের স্কোয়াডে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি। সেজন্য ব্যক্তিগতভাবে তারা কথাও বলেছিলেন সোহানের সঙ্গে। কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্ক কিংবা সিনিয়র ক্রিকেটার বিবেচনায় নয়, সোহানের হয়ে কথা বলেছে তার সাম্প্রতিক পারফরমেন্সটাই। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে 11 ম্যাচে তিনি রান করেছিলেন 552, 58 এভারেজের সঙ্গে, যেখানে স্ট্রাইক রেট ছিল 93.55, 250-র সঙ্গে ছিল 2টো সেঞ্চুরি। এরপর নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও কথা বলেছে তার উইলো। ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই তার ব্যাট থেকে শতক দেখেছেন সমর্থকরা। কিন্তু এত কিছুর পরও কেবলমাত্র টি-20 দলের অধিনায়কের কোটায় সোহানকে সরিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন লিটন দাস, যা বেশ অবাক করেছে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। লুকোচুরি না করে সরাসরি এই ঘটনায় নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে, এখানে অবশ্যই এটা বা সোহানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আসে যথেষ্ট ভালো খেলেছে। তো এই জায়গাটা একটা কোশ্চেন আছে। নির্বাচকদের ক্রিকেটার নির্বাচন নিয়ে মোটামুটি প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এত বড় সমর্থক গোষ্ঠীকে ক্যাটারিং করা কখনোই সম্ভব নয়। কিন্তু প্রতিটা নির্বাচনের পেছনে যুক্তি থাকতে হবে অকাট্য, এটাই কাম্য ক্রিকেট সংশ্লিষ্টদের। যদিও মিরাজ মোসাদ্দেকের ক্ষেত্রে যে কারণ দেখিয়েছেন লিপু, তাতে যার পর নাই হতাশ সবাই। সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই বা বেশি অফ স্পিনার নিয়ে যাবে না, ওখানে যেহেতু মিরাজ আছে। তো এটা চিন্তা করা ছিল অলরাউন্ডার যদি ব্যাকআপ আরেকজন থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুরি আসতে পারে বা এখানে ব্যাকআপ রিপ্লেস করতে পারে। তো সেইভাবে চিন্তা করে আর কি। তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপলাইনের মধ্যেই আছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিপিএলকে টাকা বানানোর টুর্নামেন্ট হিসেবে দেখতে চান না গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম, বরং স্বচ্ছতা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি দিতে চান লম্বা সময়ের জন্য। গত আসরের পৃষ্ঠপোষকদের কাছ থেকে এখনও সম্পূর্ণ পাওনা বুঝে পায়নি বিসিবি। জাতীয় দলের সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বৈশ্বিক পরিস্থিতিকে। সকল টাকা পাওয়া যায়নি, সকল টাকা যদি আমরা পাই তাহলে হয়তো 2-2.5 কোটি টাকা লাভ হতে পারে, আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলো লসের ভাগিদার হতে হবে। শুধুমাত্র ক্রিকেটারদের পারিশ্রমিক নয়, ফারুক আহমেদের আয়োজিত সবশেষ বিপিএলে টাকা পাওনা খোদ বিসিবির। অবশ্য বিপিএলকে টাকা বানানোর মেশিন মনে করেন না নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, বরং এই টুর্নামেন্ট থেকে লাভের হিসেব না চিন্তা করে মাহবুব আনাম গুরুত্ব দিচ্ছেন স্বচ্ছতা নিশ্চিতে। লম্বা সময়ের চুক্তিতে দল দিতে চান বিসিবির এই পরিচালক। রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটা ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। এটা আপনার স্পোর্টিংয়ে যত জায়গায় থাকে এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এটা কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট না। একটা সময় বিপিএল আইপিএলের পরের ইভেন্টই ছিল, যদি ওয়ার্ল্ড পপুলারিটিতে বলি। সেখানে আনতে হলে
দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি। আমি যেহেতু বিজনেস করি আমি বুঝি যে আমি যদি একটা বিজনেসে ইনভলভ হয়ে আমি প্রথম বছর প্রফিট করি না, তারপরের বছর হয়তো থার্ড ইয়ারে গিয়ে আমি প্রফিটেবিলিটির দিকে যেতে চাই। সো এটা দীর্ঘমেয়াদী না হলে আমার মনে হয় না এই লিগটা সার্ভাইভ করবে। 30 তারিখ বোর্ড সভার আগে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হবে টুর্নামেন্ট আয়োজন, ফ্র্যাঞ্চাইজি বিতরণ সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ের। এছাড়া বছর জুড়ে বিপিএল নিয়ে কাজ করার জন্য আলাদা টিম তৈরি করার ইচ্ছেও আছে। গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও এক্সপার্টিস আসা দরকার। ইট কুড বি লিগাল এক্সপার্টিস, কমার্শিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস এবং ফ্র্যাঞ্চাইজির থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কারণ উই আর অল টুগেদার। সো এটা আই থিঙ্ক উইল হেল্প মিটিগেট লট অফ দ্য ইস্যুস যেটা আমরা পরে দেখতে পাই। যদিও বিপিএল এর আগে আপাতত টিভি সত্য বিক্রি নিয়েই চিন্তা বেশি। 2027 পর্যন্ত ভিন্ন ক্যাটাগরিতে সম্প্রচার সত্য বিক্রির লক্ষ্য বোর্ডের। যদিও বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে প্রত্যাশা বেশি নেই নীতি নির্ধারকদের। গ্লোবাল মার্কেট ইজ ভেরি সফট, এটা সবাইকে মানতে হবে। আর এখন বিশ্বের বাজারে যেভাবে যুদ্ধ চলছে তাতে তো বাজার আরও মন্দা। মিডিয়া রাইটটা বেচার জন্য আমরা টেলিভিশন, স্যাটেলাইট এবং ওটিটি দুটাকে আলাদা করছি। গ্লোবাল করতে পারবে কেউ, খালি বাংলাদেশের জন্য করতে পারবে কেউ, কালো ক্যারিবিয়ানের জন্য করতে। এটাকে অনেক বিভক্ত করা হয়েছে জাস্ট টু ব্রিং মোর প্লেয়ার্স অন দ্য টেবিল। লোকাল টেলিভিশন, গ্লোবাল আর ওটিটি তিনটি আলাদা ক্যাটাগরিতে 2 বছরের জন্য টিভি রাইটস বিক্রি করবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে 25 বছরে পা রাখার মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে সাগরপাড়ার স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভাল সহ নানা আয়োজনে মুখর ছিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ক্রিকেটের বিকেন্দ্রীকরণে প্রত্যেকটা বিভাগে সুযোগ সুবিধা, খেলা ও মাঠের সংখ্যা বাড়ানোর কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। এদিকে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে নিজেদের প্রমাণ করতে চাইলে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই বলে জানান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি বা রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও নানা কর্মসূচি আয়োজন করে। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্রিকেট কার্নিভাল, অনূর্ধ্ব 12 বালক বালিকাদের 6-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। সেই সঙ্গে প্যারেন্টাল কোচিং সেন্টার, পেসার হান্ট, হিট দ্য স্টাম্প সহ ছিল নানা আয়োজন। খুদে ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় পুরো স্টেডিয়াম। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় সাগরপাড়ের স্টেডিয়ামকে। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। বোলিং হান্টে আসছি, পেস বল। তো আমরা চাই যে আমি চাচ্ছি আমি সব থেকে জুড়ে বোলিং করব। ন্যাশনাল টিমে আর কি যাওয়ার ইচ্ছা আছে। আমরা একটা ভালো জায়গায় খেলবো, ভালো একটা জায়গায় খেলে দেশকে উচ্চ লেভেলে নিয়ে যাব। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক জাতীয় দলের অধিনায়করা। প্রতিটি বিভাগের প্রতি বিশেষ নজর দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের কথা জানায় বিসিবি। সেই সঙ্গে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে প্রত্যেকটা বিভাগে সুযোগ সুবিধা, খেলা ও মাঠের সংখ্যা বাড়ানোর কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। ডিভিশনের হেডকোয়ার্টারগুলিতে যদি আমরা যে ক্রিকেট সেন্টারগুলি যদি গড়ে তুলতে পারি এবং আমাদের যদি পুরো দায়িত্বটা যদি সব ডিভিশনের মধ্যে পড়ে যায় ডেভেলপিং অফ বাংলাদেশ ক্রিকেট, তাহলে দেখবেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা ভালো ফল পাওয়া যায়। এদিকে চট্টগ্রাম এসে হাবিবুল বাশার সুমন জানান, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে নিজেদের প্রমাণ করতে চাইলে ভালো খেলার ও ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই বলে জানান হাবিবুল বাশার সুমন। এই টেস্ট ম্যাচটা আমাদের ভালো করতে হবে, আমাদের কনসিস্টেন্টলি ভালো করতে হবে। আমরা কিন্তু সেটা করেছিলাম একবার, পাকিস্তানে কিন্তু সেটা করেছি আমরা। পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাতেও বেটার সাইড ছিল, পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার বেটার সাইড, সেখানে কিন্তু আমরা একবার করেছি। সো আই হোপ যে আমরা এই টেস্ট সিরিজে আবার সেটা রিপিট করতে পারবো। 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের খবর। বাজবলের সামনে উড়ে গেল ভারত। লিডস টেস্টের শেষ দিনে 353 রান তুলে 5 উইকেটে জয় তুলে নিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা কিংবা নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলার পরিকল্পনা নেই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ, তাই এমন সিদ্ধান্ত বাফুফের। তবে আফগানিস্তান কিংবা ইয়েমেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেলে নিউট্রাল ভেন্যুতে খেলার বিষয়ে সম্মত টিম ম্যানেজমেন্ট।
এমনকি চাইনিজ তাইপে ও মালয়েশিয়ায় খেলতে রাজি হলে প্রয়োজনে তাদের মাঠে গিয়েও খেলবে বাংলাদেশ দল। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাই আসল, হার কিংবা জিত মুখ্য নয়। তবে যে বিষয় দুটো গুরুত্ব পাচ্ছে তা হলো ভেন্যু এবং প্রতিপক্ষ। বাংলাদেশ চাইছে হংকংয়ের শক্তিমত্তার কাছাকাছি কোনো দলের বিপক্ষে খেলতে, একই সঙ্গে সেটা হোমে হলে আরও ভালো। এজন্য বাফুফে হাত বাড়িয়েছে এশিয়ার 4 দেশে, যেখানে ইয়েমেন এবং আফগানিস্তান আছে প্রায়োরিটি লিস্টে। কারণ এই দল দুটো রাজি হলে ম্যাচ হবে ঢাকায় অথবা তৃতীয় কোনো ভেন্যুতে। ফুটবল ফেডারেশনের পছন্দের বাকি দল দুটো চাইনিজ তাইপে ও মালয়েশিয়া। শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় ওরা বেশ এগিয়ে। ওরা রাজি হলে প্রয়োজনে তাই ওদের দেশে গিয়েও ম্যাচ খেলতে সম্মত বাফুফে। ইয়েমেন, চাইনিজ তাইপে এবং আফগানিস্তানকে বলেছি, মালয়েশিয়াকেও বলেছি যে তাদের ওখানে গিয়ে আমরা খেলতে পারি। তাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং থার্ড ভেন্যু যদি হয়, যেমন ইয়েমেন কিংবা আফগানিস্তান, তারা হয়তো থার্ড ভেন্যু প্রেফার করবে, সেখানেও তারা আমরা খেলতে রাজি আছি। সো এই ইনভিটেশনগুলি কিন্তু বেশ আগে চলে গিয়েছে, ওদের সাথে কথাবার্তা চলছে এখন। আমি আশা করি মেবি এনাদের সপ্তাহখানেকের ভিতরে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কাদের সাথে খেলবো, কয়টা খেলা খেলবো, সেটা চূড়ান্ত হয়ে যাবে। সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল। লঙ্কানদের পরিকল্পনায় ছিল 4 জাতি টুর্নামেন্ট। তবে সূত্র বলছে প্রতিপক্ষ না পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা ফুটবল। আর নেপাল চায় দশরথ রঙ্গশালায় হামজাদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলতে। দুটো অফারই অ্যাওয়ে ম্যাচের জন্য হওয়ায় তাতে খুব একটা আগ্রহ নেই বাফুফের। শ্রীলঙ্কা এবং নেপাল আমাদেরকে ইনভাইট করেছে তাদের ওখানে গিয়ে খেলার জন্য। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যেন আমাদের চেয়ে শক্তিশালী দলের সাথে খেলি। রেজাল্টটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্তুতি। আপনারা জানেন আমাদের অক্টোবরে হংকংয়ের সাথে খেলা আছে। সো দিস উইন্ডো উইল বি কনসিডার্ড অ্যাজ এ প্রিপারেটরি ফর দ্য অক্টোবর উইন্ডো। আসছে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার পরিকল্পনা নেই ইউরোপের কোনো দলের বিপক্ষেও। বাফুফে 7টি দেশে আমন্ত্রণ পাঠালেও ক্যালেন্ডার বুক থাকায় সাড়া দেয়নি উয়েফাভুক্ত দেশগুলো। লিথুয়ানিয়া রাজি হলেও তারা সময় দিয়েছে নভেম্বরে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাবিনা মাসুরা সানজিদাদের ছাড়াই এফসি এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে কিছুক্ষণ পর মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়বে আফ্রিদা খন্দকারের দল। গেল মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলায় স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই আছেন এবারের দলে। বাদ পড়েছেন গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসি আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন 2 গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। লম্বা সময় পর মিয়ানমার সফর দিয়ে আবারও দলে ফিরেছেন এই ফুটবলার। সংবাদ সম্মেলনে 3 সিনিয়র ফুটবলারকে বাদ দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান বাংলাদেশের কোচ ও অধিনায়ক। বাছাই পর্বের সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী রোববার প্রথম ম্যাচে আফ্রিদা খন্দকারের দল মুখোমুখি হবে বাহরাইনের। 2 জুলাই মিয়ানমার ও 5 জুলাই বাংলাদেশ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। 3টি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার খুবই স্ট্রং টিম। আমরা চেষ্টা করব ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ জেতার। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের টার্গেট পূরণ করে দেশে ফিরতে পারি। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক, হাতে প্ল্যাকার্ড, গায়ে অলিম্পিক টি শার্ট। 5 রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর। সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবারের আসর একটু বিশেষ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে। উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতে অংশ নেন দেশের হকি, জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা। সমাজকে সঠিক পথে ধাবিত করার জন্য
ক্রীড়ার কোনো বিকল্প নাই। খেলাধুলা করলে মানুষ মাদকের দিকে আসক্ত হয় না, সমাজ ভালো থাকে, সেইভাবে আমরা সবাইকে বলতে চাই লেটস মুভ। বিভিন্ন ব্যানার পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা। নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরও আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা। নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারীরা আরও অগ্রসর হবে স্পোর্টসে। নিজেদেরকে প্রকাশ করতে হবে যে না, মেয়েরা পারে, শুধু চুলায় না, মেয়েরা খেলার মাঠেও কিছু করতে পারে। ভোর 6:30 থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনাপ্রধান। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরো বেশি জরুরি। আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব। ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্লাব বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে রাতে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচ শুরু হবে রাত 1টায়। এদিকে রাউন্ড অফ 16 নিশ্চিতে সকাল 7টায় এস তিউনিসের মুখোমুখি হবে চেলসি। প্রথম ইউরোপিয়ান ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ল অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে 1-0 গোলে ব্যবধানের জয় পেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে বোটাফোগো। গ্রুপের অন্য ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের খেলা নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। লিওনেল মেসির 38তম জন্মদিনে ফিফা ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ড অফ 16 নিশ্চিত করল ইন্টার মায়ামি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ড্র করেছে দ্য হেরন্স। অন্যদিকে 8 গোলের রোমাঞ্চকর ম্যাচে আল আহলির বিপক্ষে ড্র করে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেল এফসি পোর্তো। আর্জেন্টিনার রোজারিও থেকে ফুটবল দুনিয়ার রাজা লিওনেল মেসির 38তম জন্মদিন। ইতিহাসের অন্যতম সফল ফুটবলার ক্যারিয়ারে যা চেয়েছেন তাই ধরে দিয়েছে। বর্ণিল ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল এমন কোনো অর্জন নেই যা নিজের ঝুলিতে যোগ করার অতৃপ্তি রয়েছে মেসির। শুধু মাঠের রাজাই নন, ব্যক্তি জীবনেও সমালোচনার ঊর্ধ্বে। 38 বছর বয়সেও থামতে চান না লিও। সমর্থকদের চাওয়া মেসি খেলবেন 2026 বিশ্বকাপেও, আলো ছড়াবেন, ছাড়িয়ে যাবেন কাতার বিশ্বকাপের পারফরমেন্সকেও। খুলনা স্পোর্টস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 15 একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চালনা শোভন ফুটবল একাডেমি। খালিশপুরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে 4-2 গোলে খালিশপুর কিংস ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ম্যাচ 1-1 গোলে ড্র হয়। এ সময় শোভন একাডেমির হয়ে গোল করেন তানজিল এবং খালিশপুর কিংস ইউনাইটেডের হয়ে গোল করেন নাইম। পরে টান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ম্যাচটি 4-2 ব্যবধানে জিতে নেয় শোভন একাডেমি। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন খালিশপুর ইউনাইটেডের শাওন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। খেলবেন মিরাজ। জিততে চায় স্বাগতিকরা। লঙ্কান অধিনায়ক আস্থা রাখছেন স্পিনারদের উপর। বিপিএলে লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে চান নতুন চেয়ারম্যান। গত আসরের স্পন্সরের অর্থ এখনো পায়নি বোর্ড। সম্প্রচার সত্ত্ব বিক্রিতে নেই প্রত্যাশিত সাড়া। এবং সেপ্টেম্বর উইন্ডোতে ইয়েমেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাফুফে। সম্ভাবনা নেই শ্রীলঙ্কায় 4 জাতের টুর্নামেন্টের। আগ্রহী নয় ইউরোপের কোনো দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।